আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, প্রায় প্রতিদিনই আমার ছোট ভাই আমার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করত। আমি তাকে অনেক বোঝাতাম, অনেক বারণ করতাম, কিন্তু সে আমার কোনো কথাই বুঝত না। সে আমার সাথে কেমন জানি উন্মাদ পাগলের মতো আচরণ করত। একদিন আমাদের বাড়ির সবাই, আমাকে আর আমার ছোট ভাইকে রেখে সবাই বেড়াতে গিয়েছিল। আমারও পরীক্ষা ছিল, তারও পরীক্ষা ছিল, যে কারণেই সে আর আমি যেতে পারি নাই। কিন্তু এই সুযোগে আমার ছোট ভাই ঘরের দরজা বন্ধ করে আমার সাথে যা করল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার একটি ছোট্ট অনুরোধ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি রিমা। আমি যখন খুব ছোট, তখন আমার বাবা মারা যায়। আমার মা অন্য আরেকজনকে বিয়ে করে। সেই ঘরে আমার ছোট একটি সৎ ভাই ছিল। ছোট ভাই আমার সাথে সব সময় খারাপ আচরণ করার চেষ্টা করত। ব্যাপারটা আমার ভালো লাগতো না, আর ভয়ে কাউকে কিছু বলতেও পারতাম না। আমি ব্যাপারটা আমার মাকে বলি, মা উল্টে আমায় বকা দেয়। তারপর থেকে আমি ভয়ে আর কাউকে কিছু বলিনি। অষ্টম শ্রেণীতে ওঠার পর একদিন বাড়িতে কেউ ছিল না, সবাই দাওয়াত খেতে গেছে। সেই সুযোগে ছোট ভাই কোথা থেকে এসে আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ল। আমার চিৎকার দিয়েও কোনো রক্ষা হলো না। এরপর থেকে ছোট ভাই প্রায় সময়ই আমার উপর ঝাঁপিয়ে পড়ত, আর মাঝে মাঝে ছোট ভাই আমাকে টাকা দিত। যখন আমি ক্লাস 10-এ উঠলাম, তখন বুঝতে পারলাম আমি কনসিভ হয়ে গেছে। যখন আমি কনসিভ করি তখন ব্যাপারটা বুঝতে পারিনি। আমি আর ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারি ক্লাস 9-এ শারীরিক শিক্ষা বই থেকে। আমার তখন মাথা ব্যথা, বমি ভাব ছিল, কিছু খেতে পারতাম না। আর ব্যাপারটা মা যখন বুঝতে পারে, তখন মা আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? আমি কিছুই বলি না। অবশেষে মাকে ব্যাপারটা বলতে আমি বাধ্য হয়েছি। আমার মুখ থেকে মা এরকম ধরনের কথা শুনে অবাক হয়ে গেল, আর আমাকে অনেক বকাবকি করতে শুরু করল। এর আগে আমি আর আমার ভাইকে ব্যাপারটা বলেছিলাম, কিন্তু বিশ্বাসটা সে কোনো আমলে নেই নাই। মা এসব কথা শোনার পর মা আমার ভাইকেও এ ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। সে উল্টো আমাকে অত্যাচার করে, বলে এটা আমার না। আমি বললাম, এত বছর ধরে আমার সাথে সম্পর্ক করলেন যে, আমি সবাইকে বলে দেব। সে আমাকে হুমকি দিয়েছে, বলল তোর খবর আছে। আমিও ভয় পেয়ে যাই। এসব কথা শোনার পরও মা আমাকে অনেক মারধর করে, ব্যাপারটা গোপন রাখে বাবা ভাইদের কাছ থেকে, আর বলে এটা কার বাচ্চা, কার থেকে পাপ আমার ছেলের উপর এনে ছেড়ে দিয়েছিস, আরও অনেক কথা। পরে মা বাচ্চাটা গোপনে নষ্ট করে ফেলে। তারপর আমাকে আর স্কুলে যেতে দেয় না। আমি স্কুলে যাওয়ার কথা বলে যেতে হবে না তোর স্কুলে। তারপর মা তড়ি ঘড়ি করে আমার বিয়ের জন্য বাবাকে বলে। বাবা তো এমনিতেই আমাকে দেখতে পারে না, তাই কোনো রকম চাইছে আমাকে বিদায় করতে, কারণ আমি তো উটকো ঝামেলা। এর মধ্যে আমার ছোট ভাই মালয়েশিয়া চলে যায়। আমি ওই সময় অনেকবার মরতে চেয়েছি, কিন্তু পারিনি। অনেক মানসিক হতাশায় ভুগেছিলাম। এরপর একটা ছেলে আসে আমাদের পাশের গ্রামের। বাবা মা কোনো খোঁজ খবর না নিয়েই আমাকে বিয়ে দিয়ে দেয়। কি অদ্ভুত ব্যাপার! বিয়ের দিন আমার কপালে একটা নাকফুলও জোটেনি। আমার বাবা বলেছে, পাত্রপক্ষের কাছে আমার বাবা বলেছে, আমি তার কোনো মেয়ে না। আমি তাদের বাসায় কাজের মেয়ে। তাদের বাসায় আমি থাকি। ছোটবেলা থেকেই তারা আমাকে মেয়ের মতোই দেখে, এবং এভাবেই তারা আমাকে মানুষ করেছে। আমার সৎ বাবার মুখে এরকম কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। যাই হোক, শ্বশুর বাড়িতে আসলাম। একদম ভাঙাচোরা ঘর, 2টা রুম মাত্র। ঘর দেখে মাথা ঘুরে গেল। আমার বর আমাকে বিয়ে করে নিয়ে এসে কোথায় গেছে সেটাও আমি জানি না। শ্যামলা গায়ের রং বলে যা দেখলাম। আমাকে খাটের উপর বসানো হলো। আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। আমার বর এতিম, তারও কেউ নেই। তার বাবা মা মারা যাওয়ার সময়
এই বাড়িটা তাকে দিয়ে গেছে। তার যে কজন আত্মীয় স্বজন আছে তারা আমার বরকে পরিচয়ও দেয় না। আমি রাতে বরের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। সেই রাতে আর সে আসলো না। সে এলো ভোরে, তাও আবার মাতাল হয়ে। সে কোনো কিছু বলা ছাড়াই মাতাল হয়ে পাগলের মতো আমার এখানে ঝাঁপিয়ে পড়ল। আমি কাঁদতে লাগলাম। কি হলো আমার কপালে? সারা জীবনেও সুখ পেলাম না। পরের দিন ঘুম থেকে উঠে বাথরুম খুঁজতে লাগলাম। ঘরে আর কেউ ছিল না, তাই তাকেই ডাকলাম। সে আমাকে খুব খারাপ ভাষায় গালি দিয়ে বলল, ঘুমাতে দে। আমিও আর কিছু বলিনি। ঘরের আশেপাশে একটা কলও ছিল না। অন্যের বাড়ি থেকে পানি আনতে হয়। আমি নতুন বউ, কোথায় যাব? কিছুই চিনি না। সেদিন আমার বর দিনের 2টা বাজে ঘুম থেকে উঠল। উঠে বলল, ভাত দাও। আমি ভাত দিলাম। তারপর তাকে বললাম, আচ্ছা বাথরুম কোথায়? সে আমাকে একটি জঙ্গলের ভেতরে নিয়ে গেল। একটি খোলামেলা বাথরুম। কি বলবো, বাড়ি থেকে অনেক দূরে একটা জঙ্গলের মতো জায়গা। রাত বিরাতে তো আসাই যাবে না, আর বর্ষার সময় ভুলেও না। তারপর সে একটা বাড়ি দেখাল। ওখান থেকে পানি আনতে বলল, আর রাস্তার পাশে মসজিদের পুকুর থেকে গোসল করতে বলল। আমাকে আমার বাপের বাড়ি থেকে কেউ দেখতেও আসলো না। দিন যেতে লাগল, আর তার অত্যাচার বাড়তে লাগল। অহেতুক গালাগালি করা। আমাকে বিয়ের 7 দিন পরেই দিন রাতে মারতে শুরু করল। সে মদ খেয়ে মাতাল হয়ে আসত। সে সময়টা কি জঘন্য সময় ছিল বন্ধুরা, তা তোমাদেরকে বলে বোঝাতে পারব না। খুব লজ্জা লাগত অন্যের বাড়ি থেকে পানি আনতে যেতে। তারপর পুকুরে গোসল করতে হতো। আমি 2 দিনেও গোসল করতাম না লজ্জায়। আর এভাবে খোলামেলা পরিবেশে আমার গোসল করে তো অভ্যাস নেই। আর রাতের বেলায় বাথরুমে যেতাম না। বাথরুমে না যাওয়ার জন্য একদম কম খেতাম। আর তার তো কোনো খবরই থাকতো না। সে ঠিকমতো কাজও করত না। একদিন বাজার আনলে 10 দিন আনত না। বিয়ের 1 মাস পর আমাদের বাড়ি যায়। গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করি। আর মা আমাকে বলল, এত ঢং করতে হবে না। অনেক ঢং করেছ বাড়িতে। একদিন থাকার পর বাবা বলল, কি রে, যাবি না? বিয়ে দিয়ে দিয়েছি, এখানে কি? শ্বশুর বাড়ি যা। তাদেরকে আমি সবকিছু খুলে বলার পরেও তারা আমাকে কোনোভাবে বিশ্বাস করতে পারতেছে না। আরও আমাকে বিভিন্নভাবে তিরস্কার করতে শুরু করল। তারপর আমার হঠাৎ বলে উঠল, বিয়ে দিয়েছি এটাই অনেক। তারপর মাকে বললাম, মা, ও মা, আমি তো তোমার মেয়ে। কেন আমার সাথে এমন করলে তুমি? মা বলল, পেট বাঁধানোর সময় মনে ছিল না। আমি এটা বলতে পারলাম না যে বাহিরের মানুষ না ঘরের মানুষই এ কাজ করেছে। এরপরও সব মেনে নিলাম। আর নিজে নিজেই যুদ্ধ শুরু করলাম। শ্বশুর বাড়িতে এলাম। মনোবল আরও শক্ত করলাম। এখানেই আমাকে থাকতে হবে। কিন্তু বর প্রতি রাতে মদ খেয়ে মাতাল হয়ে আসত। বিয়ের 1 মাস পর চালের কথা বললাম। ঘরের চাল ডাল কিচ্ছু ছিল না। চালের কথা বলার সাথে সাথেই মারত। বলতো, কাজ করে খাগা। আমি বিয়ের 1 মাস পর থেকেই মানুষের বাড়িতে কাজ করতাম। তারা যা দিত চাল ডাল তাই খেতাম। আমার মা আমার একবারও খোঁজও নেয়নি। মানুষের ধান ঝাড়া, বাড়িঘর মুচা, এক কথায় দাসীর কাজ করতাম। আর এতে তারা যা দিত তাই খেতাম। কারণ আমার স্বামী বাজার করত না, আর সে কাজও করত না। বিয়ের সময় আমাকে আমার বাপের বাড়ি থেকে এক জোড়া কানের দুল আর চেইন দেয়। একদিন সন্ধ্যাবেলায় এসে বলে, তোমার চেইনটা দাও তো। সাধারণত সে সন্ধ্যাবেলায় কখনো বাড়ি আসে না। আমি সরল বিশ্বাসে তাকে চেইনটা দিয়ে দিলাম। কারণ সে তো আমার স্বামী, আর এই দুনিয়াতে সে ছাড়া আমার কেউ নাই। তাকে বিশ্বাস না করে তো আমার উপায়ও নাই। সে যখন মাতাল হয়ে বাড়ি ফিরল, আমি তাকে কিছু বললাম না। সকালে চেইনের কথা জিজ্ঞেস করতেই আমাকে বলে, তোর বাড়ি থেকে আমাকে 1000 টাকা ছাড়া আর কি দিয়েছে? আমিও মার খেয়ে পড়ে রইলাম। কি বলবো? কিছু বলার শক্তি এবং সাহস কোনোটাই আমার ছিল না। আর প্রায় সে আমাকে যৌতুকের জন্য নির্যাতন করত না। পারতাম বাঁচতে আর না পারতাম মরতে মানুষের বাড়িতে সারাদিন কাজ করার পরেও।
ঘরে এসে আমাকে কাজ করতে হতো। রান্নার জন্য লাকড়ি আর পাতাটাও আমাকেই খুঁজে আনতে হতো। সে একদিন কাজে গেলে 10 দিন যেত না। আর মদ খেয়ে টাকার সব শেষ করে ফেলত। আমি আমার কানের দুল জোড়া লুকিয়ে রাখলাম। এরপর একদিন রাতে সে একটা বন্ধুকে নিয়ে আসে। সাথে তারা খাওয়ার জন্য কত কি আনে, আমিও খেলাম, আমার খুব মজা লাগলো। কিন্তু এর কিছুক্ষণ পরেই আমার খুব ঘুম আসলো। ঘুম থেকে উঠে অনুভব করলাম আমার শরীরে খুব ব্যথা। ব্যথার জন্য উঠতেও পারছিলাম না। আর সেদিন কাজেও গেলাম না। মানুষের বাড়ি থেকে খাবার পানি আনতে গেলে তারা অনেক রকম কথা বলতো। অনেক সময় কলে তালা মেরে দিত। তারপর নানা রকম কটু কথা বলতো। আর সবাই আমাকে নিয়ে অনেক আফসোস করত। সবাই আমাকে নিয়ে আফসোস করত। আর বলতো, কি সুন্দর একটা মেয়ে, অথচ একটা মদখোর, গাঁজাখুরের সাথে বিয়ে হয়েছে। মেয়েটার দুর্ভাগ্য বটে। আমার বরকে এলাকার সকলেরই মদের মদখোর মতি বলে ডাকত। আমার বরের নাম ছিল মতিন। কিন্তু কেউ তাকে মতিন বলে ডাকত না। সবাই তাকে মদখোর মতি বলে ডাকত। এলাকায় সবাই তাকে মদখোর মতি হিসেবে চিনে। যাই হোক বন্ধুরা, সেই দিন রাতে তার বন্ধুকে নিয়ে আসার পর আমি জানি না আমার সাথে কি হয়েছিল, কিন্তু আমার শরীরে সকালে ঘুম থেকে উঠে প্রচুর ব্যথা হয়েছিল। মনে হয়েছিল আমার সাথে ভিন্নরকম কিছু হয়েছে। তারপর থেকে প্রায় সময় আমার বরের সেই বন্ধুটা আসত। আর সে যেদিন আসত, সেদিন আমার খুব ঘুম আসত। তো একদিন সন্ধ্যাবেলায় আমার বরের বন্ধুটা আমার ঘরে আসে। আমাকে খুব খারাপ আচরণ করার চেষ্টা করে। সেটা আমি আবার আমার বরকে বলি। তখন বরের বন্ধু আমায় উত্তর দেয়, প্রতিদিন তো আমি তোমার সাথে এসব করি। তুমি আর কি বুঝতে পারো না? কারণ তুমি ঘুমের মধ্যে থাকো, তখন সমস্যা হয় না। আমি আমার বরের বন্ধুর মুখ থেকে এসব কথা শুনে খুব ঘাবড়ে গেলাম। আর বললাম, এসবের মানে কি? আপনি এসব কি বলছেন? তারপর বরের বন্ধু আমার বরের সামনে খুব বাজে, খুব নোংরা আচরণ করার চেষ্টা করছে। আমার বর এসব কিছু দেখার পরেও তাকে কিছু বলছে না। তখন আমার চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে আসছে। তারপরেও আমার স্বামীকে আমি বললাম, দেখো, এই লোকটা তোমার সামনে আমার সাথে কি রকম নোংরা আচরণ করার চেষ্টা করছে। তুমি একটা কিছু বলো। আমি কাঁদলে আমাকে অনেক মারে। আর বলে সে এমনি এমনি আমায় স্পর্শ করে না, তার জন্য নাকি আমাকে টাকা দেয়। এরপর থেকে বন্ধুটা প্রায় আসতো। আমি কোনো রকম প্রতিবাদ করলে আমার স্বামী আমার কোনো কথাই শুনল না, বরঞ্চ উল্টো আরও আমাকে মারধর করতে শুরু করল। তারপর হঠাৎ আমার বরের বন্ধুর মুখ থেকে কথাগুলো বেরিয়ে আসলো। আমাকে বলল, শুনো রিমা, তোমার বর প্রতিদিন তোমাকে টাকার জন্য মারধর করত। তোমার বর মদ খাওয়ার জন্য টাকা পেত না, আর এজন্য আমি তোমার বরকে প্রতিদিন টাকা দিতাম। কিন্তু তোমার বর আমার টাকা পরিশোধ করতে পারত না বিধায় তোমাকে দিয়ে আমি তার উসুল নিতাম। আর সবচেয়ে বড় কথা হলো, রিমা, তোমাকে দেখে আমার খুব মায়া লাগত। তো এজন্যই তোমার বরকে আমি টাকা দিতাম, বিনিময়ে তোমার কাছ থেকে আমি একটু সুযোগ সুবিধা নেওয়ার আশায়। তুমি এমন করো কেন রিমা? একটু মজা করি তো চলে যাব। আমার তো আর কোনো উপায় ছিল না। তারপর আমার বাধ্য হয়ে তার সাথে এসব করতে হয়েছে। ওমা, কিছুদিন পর দেখলাম আরও নতুন নতুন লোকের আমদানি। বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছিল। কিন্তু আমার তো আর কোনো উপায় ছিল না। বাধ্যতামূলক হয়েই আমি ভিন্ন জগতের পথিক হয়ে গেলাম। মানুষ থেকে অমানুষে পরিণত হলাম। আমাদের বাড়ি ছিল গভীর জঙ্গলের ভিতরে। প্রতিদিন আমাদের ঘরে নতুন নতুন মানুষ আসত, ভিন্ন রূপে। অনেক টাকার ছড়াছড়ি হতো আমার ঘরে। তারপর আমায় আমার বর বলল, এভাবে টাকা জমালে আর 1 বছরের মধ্যে টাকা জোগাড় হয়ে যাবে। সেদিন নিজের উপর অনেক ঘৃণা চলে আসলো। তা বলার মতো না। এরকম অমানবিক নির্যাতন কত সহ্য করা যায়? প্রতিদিন 4 থেকে 5 জন হায়ানার রূপে আমাকে আক্রমণ করে। মনের দুঃখে ঘৃণায় আমি তাদের এখান থেকে চলে আসলাম। আমার বাড়ির পাশে এক চাচির অনেক অসুখ থাকায় তাদের বাড়িতে রাতটা থাকি। সেই রাতে আমার ঘরে গ্রামে চেয়ারম্যানের লোক এসে আমার বর্ষ সবাইকে ধরে নিয়ে যায়। আর জুয়া খেলার জন্য সবাইকে অনেক মারে। সেটা আবার আমি শুনি। চেয়ারম্যানের লোকেরা যখন তাকে ধরে নিয়ে যায়,
আর মারে। তখন আমি চেয়ারম্যানের কাছে ছুটে যাই। চেয়ারম্যান টাকা চায় আমার কাছে। আমার বর এর বন্ধুদের ছেড়ে দেয়, কারণ ওরা চেয়ারম্যানকে টাকা দিয়ে দেয়। আমার কাছে ৫,০০০ টাকা চাইল, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। এরপর আমার কানের দুল বেচে টাকা দিয়ে তাকে ছাড়াই, কারণ শত হলে তো আমার স্বামী। সে ছাড়া তো আমার এই জগতে আর কেউ নাই। মার খাওয়ার পর সে বেশ কিছুদিন অসুস্থ ছিল। ভালো হওয়ার পর চেয়ারম্যান খবর পাঠায়, বলে তোর বুকে কিছুদিন আমাদের কাছে পাঠা, তোকে টাকা দেব। এরপর আমার বর আমাকে চেয়ারম্যানের কাছে পাঠায়। খুব লজ্জার বিষয়, চেয়ারম্যানের কাছে ২ দিন ছিলাম। এরপর ওখান থেকে এসে বলি, তোর সাথে আর সংসার করব না। এই কথা বলে আমি রাগে ক্রোধে বাপের বাড়ি চলে আসলাম। তাই ২ বছর পর বাপের বাড়ি যায়। যাওয়ার সময় খালি হাতে যায়। টাকা ছিল না, নাস্তা পানি কোথা থেকে নেব। এরপর মা আমাকে দেখে এক প্রকার তীরে আসলো। কিছু বললাম না। গিয়ে দেখি ও মা আমার বড় ভাই বিয়ে করেছে। তার বউ আবার গর্ভবতী। সে আমার মাকে জিজ্ঞেস করছে, মা ওকে? তো আমার মা উত্তর দেয়, আমাদের ঘরে কাজ করত। মা আমাকে নিজের মেয়ে বলেও পরিচয় দেয়নি। এরপর মা আমাকে বলে, দুপুরে খেয়ে যাবি নাকি? এখনই যাবি? আমি আর কিছু বলিনি। শ্বশুর বাড়ি চলে আসি। আসার পর বর আমাকে খুব মারে আর বলে, মা তো জায়গা দিল না, গেলে কেন? আরও বলল, আমার ঘর ছাড়া তোর আর কি কোথাও জায়গা হবে? আরও অনেক বাজে বাজে গালাগালি করল। সে রাতে মরতে চেয়েছি, কিন্তু সাহসে পাইনি। গ্রামের মোটামুটি সবাই আমাকে খারাপ বলতো, তেমন কেউ মিশতে চাইত না। আর এদিকে আমার বর বাড়ি বন্ধক দিয়ে জমিদারের কাছ থেকে টাকা এনেছিল ৮০,০০০। জমিদারের লোকেরা আমাকে অনেক গালি গালাজ করে গেল, আর বলে গেল খুব তাড়াতাড়ি হলেও টাকা পরিশোধ করে দিয়ে দিতাম, নইলে তারা তোমাদের বাড়ি দখল নেবে। বর আসলো। আমি জিজ্ঞেস করলাম, উনাদের টাকা দিলে না? বলল, জুয়া খেলে হেরে গিয়েছি, টাকা নেই। কোথা থেকে দেব? সমস্যা নাই, আজকে ১০ জন আসবে, ৫ করে দিলে ৫,০০০ হবে। তুই শুধু ২ দিন একটু কষ্ট করবি, তাদেরকে একটু ভালো করে খুশি করবি। বিশ্বাস করো বন্ধুরা, সে রাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি। আমার শরীর অসুস্থ হয়ে পড়ে। আমার বর অমানুষটা আমার অসুস্থতা দেখেও রাতে পরের দিন রাতে আরও ৩ জন আনল। তারা কোনো কিছুই মানল না। অনেক কেঁদেছি, চিৎকার করেছি, উল্টে অনেকগুলো মার খেতে হলো। আমার বর মাতাল, সে কি বুঝবে? তারপর আর জানি না, নিজেকে হাসপাতালে দেখতে পেলাম। এক আয়া বলল, আমাকে নাকি ভোর ৪টা বাজে হাসপাতালে এনেছে, অজ্ঞান অবস্থায়। আমার বর আসলো। আমি তখনও কথা বলতে পারছিলাম না। সে আমায় বলল, নাটক করে উল্টো কত টাকা খরচ করছিস। আমি কেঁদে দিলাম আর বললাম, তোর বিচার সৃষ্টিকর্তা করবে। একদিন তুই আমার জন্য পাগলের মতো রাস্তায় ঘুরবি। বিকেলের দিকে অবস্থা আরও অনেক খারাপ হয়ে যায়। তারপর তার বর এবং বরের কয়েকজন বন্ধু মিলে আমাকে এমার্জেন্সি ভাবে ঢাকা মেডিকেলে পাঠায়। ঢাকা মেডিকেলে ভর্তি করে। আমার বর এবং তার বন্ধুরা সবাই লাফাত্তা হয়ে যায়। এই খবরটা আমার মা পেল। আমার মা এসে আমাকে এক নজর দেখে চলে গেল। আমার অবস্থা একটু উন্নতির দিকে ছিল ঢাকা মেডিকেলে। আর এদিকে আমার বর এবং বরের বন্ধুরা ভেবেছিল যে হয়তো আমি মারা যাবা, যে কারণেই আমার বর এবং বরের বন্ধুরা আর আমার সাথে কখনো দেখাই করেনি এবং তারা সকলেই পালিয়েছিল। আর এদিকে আমার মাও যে একবার দেখা করে এসেছিল, আর আমার কোনো খোঁজ খবরই নেইনি। এভাবে ঢাকা মেডিকেল দীর্ঘ ১ মাস থাকার পর আমি আস্তে আস্তে একটু সুস্থ হতে শুরু করলাম। সৃষ্টিকর্তার এক বিশেষ কৃপায় আমি আস্তে আস্তে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলাম। সুস্থ হয়ে নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলাম। নতুন করে জীবনটা সাজানোর চেষ্টা করলাম। সম্পূর্ণরূপে ভুলে গেলাম আমি আমার অতীত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! আমার এরকম দুর্ঘটনার পর দীর্ঘ ৩ বছর অনেক কঠোর পরিশ্রম করি।
পরিশ্রম করে আস্তে আস্তে আমার অবস্থা উন্নতি করে ফেলি। ঠিক তেমন সময় আমি একটি এরকম সংবাদ শুনলাম, যা শোনার পর আমি আনন্দে নাচতে শুরু করলাম। কারণ আমার স্বামী একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টে তার সমস্ত দেহ ক্ষত বিক্ষত হয়ে রাস্তায় পড়ে আছে। তার প্রতি আমার মনের ভিতর এমন এক ঘৃণার জন্ম নিয়েছিল। আমি তার লাশটা পর্যন্ত দেখতে যাইনি। একা জীবন, একা কর্ম, একাই সব কিছু। ভালো আছি, অনেক ভালো আছি বন্ধুরা, আমি এখন অনেক সুখে আছি, যে সুখের কোনো সীমা নেই। এরকম পাষণ্ড স্বামী থাকার চেয়ে একা থাকাই উত্তম। শ্রেয়া, বন্ধুরা, গল্পটি থেকে তোমরা কি বুঝতে পারলে? আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি বসের ফ্ল্যাটে ঢুকতেই বস আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার সাথে অন্যরকম আচরণ করা শুরু করল। আমি বললাম, স্যার, আপনি আমার সাথে এমন অসভ্যতা করছেন কেন? একটু সবুর হন। তখন বস আমাকে বলল, তোর স্বামীর প্রমোশন প্রয়োজন, তাই তো? তাহলে আমি তোর কাছে যা চাচ্ছি আমাকে স্বেচ্ছায় তাই দিয়ে দে। আমি বললাম, ঠিক আছে স্যার। এই বলে স্যার আমাকে তার গোপন রুমে নিয়ে আমাকে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমার নাম আফরোজা আরা মিমি, তবে সবাই আমাকে মিমি বলে ডাকে। বর্তমানে আমার বয়স 27। তারপরেও আমাকে দেখলে মনে হয় যেন 17-18 বছরের যুবতী। এমনিতে আমি সব সময় জামা পরে থাকি, কিন্তু মাঝে মাঝে শাড়ি পরে কোনো অনুষ্ঠানে গেলে সবাই শুধু আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, আর সবাই আমার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করে। ছেলেবেলায় আমি খুবই আবেদনময় এবং রোমান্টিক ছিলাম। আমি স্কুলে সকল প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান করতাম। আর এমনিতে প্রকৃতপক্ষে আমি খুব গান পিপাসু ছিলাম। আমার গান শুনে হাজার হাজার ছেলে পেলে আমার সাথে লাইন মারার জন্য পাগল হয়ে যেত। আর আমি যখন আমার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচতাম, তখন মনে হতো যেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ নৃত্যশিল্পী। আমার নাচের তালে তালে যুবকরাও নাচত। তারা আমার নাচে মুগ্ধ হতো। আমার ছেলেবেলার একটি ঘটনা বন্ধুরা তোমাদেরকে বলি। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমাদের স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন নৃত্য করছিলাম, তখন সবাই আনন্দ পাচ্ছিল। সেদিন আমি যে গানের সুরে নাচছিলাম, সেই গানটির নাম হলো আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই। গানটির পারফরম্যান্স দারুণ হয়েছিল। সেদিন গান শুনে আমার স্কুলের এক বাংলা বিভাগের সহকারী শিক্ষক আমাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস এবং ধন্যবাদ জানালো, এবং এও জানালো যে সে আমার গান শুনে খুব মুগ্ধ। এবং কথার এক ফাঁকে সে আমাকে বলে ফেলল যে আমাকে নাকি তার খুব ভালো লাগে। কিন্তু আমার স্কুলের বাংলা বিভাগের শিক্ষক, উনি তেমন একটা খুব ভালো লোক ছিলেন না। উনি সত্যিকার অর্থে রোমান্টিক হ্যান্ডসাম ছিলেন বটে, কিন্তু উনি ছিলেন নারী লোভী। শুনেছি সে বিভিন্ন মেয়েদেরকে পুটিয়ে তার উদ্দেশ্য সফল করে, তারপর ছেড়ে দেন। আর এমনিতেও আমার স্কুলের এই বাংলা বিভাগের শিক্ষক মাঝে মধ্যে আমাকে বাজে ইঙ্গিত করত। আমি বুঝেও না বুঝার ভান করে থাকতাম। কিন্তু সেই দিন সে আমাকে প্রকাশ্যে অনেক কিছু বলে ফেলল। তারপরও মনে মনে ভাবলাম, সে আমার শিক্ষক, তাকে তো আর আঘাত দিয়ে কথা বলা যাবে না, তাকে কৌশলে শিক্ষা দিতে হবে। মনে মনে ভাবলাম, আমাকে তার সাথে প্রেমের অভিনয় করতে হবে, কিন্তু সতর্ক থাকতে হবে যেন সে আমার কোনো ক্ষতি না করতে পারে। এভাবে তার সাথে আমার প্রেমের অভিনয় চলতে থাকে, এবং মাঝে মধ্যে সে আমাকে বিভিন্ন ধরনের অফার করত এবং ফাঁদে ফেলার চেষ্টা করত। কিন্তু তার এই লোভনীয় অফারের মধ্যে আমি কখনই পড়ি নাই। এইভাবে দেখতে দেখতে আমাদের এসএসসি পরীক্ষার সময় হয়ে গেল। পরীক্ষা দিয়ে দিলাম। তারপর স্কুল থেকে বিদায় নিয়ে চলে এলাম। এরপর থেকে ওই শিক্ষকের সাথে আমার তেমন বেশি যোগাযোগ হয় নাই।
কিছুদিন পর আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিলা। এসএসসি পরীক্ষায় আমি জিপিএ 5 পেলাম। খুব ভালো মানের রেজাল্ট পেয়ে মনটা খুব ভালো এবং শান্ত হয়ে গেল। আমার রেজাল্টের কথা শুনে আমার বাবা মা সবাই খুশি হলো। পড়ালেখার প্রতি সত্যিকার অর্থে আলাদা একটা ইমপ্রেশন জেগে উঠল। রেজাল্ট পেয়ে আমি একটা ভালো নামকরা সরকারি কলেজে ভর্তি হলাম। ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করতে শুরু করলাম। কিছুদিন পর আমার একটা ছেলের সাথে পরিচয় হলো। তার নাম মইনুল হোসেন। ছেলেটা আমার সাথে একসাথে পড়ালেখা করে। খুবই স্মার্ট এবং হ্যান্ডসাম। প্রথমে তার সাথে আমার বন্ধুত্ব, তারপরে বন্ধুত্ব থেকে আস্তে আস্তে প্রেমের সম্পর্কে গড়িয়ে গেল। বুঝতেই পারি নাই যে আমি এভাবে তার সাথে সম্পর্কে জড়িয়ে যাব। কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারি নাই। এখন সে আমার জন্য অন্ধের মতো পাগল হয়ে থাকে সব সময়। আমিও তার জন্য সব সময় অপেক্ষা করি। এক কথায় তাকে ছাড়া আমার বেঁচে থাকা দায় হয়ে গেল। ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, এই 2টি বছর তার সাথে আমি চুটিয়ে প্রেম করলাম। যার ফলে তার আর আমার দুজনেরই রেজাল্ট খুব খারাপ হয়ে গেল। মইনুলের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু তারপরেও তাকে যে আমি ভালোবেসে ফেলেছি। তাকে ছাড়া আমার বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। আর মইনুলের পারিবারিক অবস্থা খারাপ ছিল বিদায় আমার ফ্যামিলি তাকে কোনোভাবে কোনোদিনই মেনে নিবে না। ভাবতে লাগলাম এখন কি করা যায়। তাছাড়াও মইনুল আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। তা না হলে সে নাকি অন্য কিছু করে বসবে। সবকিছু ভেবে আমি সিদ্ধান্ত নিলাম, যদি আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলি তাহলে হয়তো আর কোনোদিন পাব না। কিন্তু আমার বাবা মা যদি আমাকে এখন ফেলে দেয়, কিন্তু কিছুদিন পরে হলেও আমি তাদেরকে পাব। তারা আমাকে ছেড়ে যেতে পারবে না। তাই মনে মনে স্থির করলাম মইনুল আর আমি পালিয়ে বিয়ে করে ফেলব। এসব মনে মনে ভেবে তারপর একদিন আমি মইনুলকে আমার সিদ্ধান্তের কথা জানালাম। সে আমার সিদ্ধান্তে রাজি হয়ে গেল। সে তো আগে থেকেই রাজি। তারপর আমরা পালিয়ে বিয়ে করে ফেললাম। বিয়ে করার পর আমরা আমাদের বাবা মাকে না বলে ঢাকায় চলে আসলাম। শুরু করলাম আমাদের জীবন যুদ্ধ। কিছু টাকা পয়সা আমি এবং সে সাথে নিয়ে এসেছিলাম। তাতে কিছুদিন চললাম। আস্তে আস্তে আমরা বাড়ি থেকে যে টাকা এনেছিলাম প্রায় শেষের পথে। তারপর আমি মইনুলকে বললাম, কি গো, এখন তুমি একটা চাকরি নেও, আর তা না হলে আমরা কি করে চলব। মইনুল আমার কথা মতো সে ঢাকায় একটি বিদেশি কোম্পানিতে অফিস সহকারী পদে চাকরি নিল। এইভাবে আমাদের দিন ভালোই চলতে লাগলো। এই কোম্পানিতে চাকরি করতে করতে মইনুলের প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর পর একদিন হঠাৎ করে সে অফিস থেকে এসে আনন্দের সহিত আমাকে একটি কার্ড ধরিয়ে দিয়ে বলল, প্রিয় মিমি, আগামীকাল আমাদের কোম্পানির বর্ষপূর্তি অনুষ্ঠান। এই নাও ইনভাইটেশন কার্ড। আর এই জন্য আমাদের প্রতিষ্ঠানের এমডি মহোদয় আমাদের প্রত্যেককে সপরিবারে দাওয়াত করেছেন। আগামীকালকে তুমি রেডি থেকো। তুমি আর আমি একসাথে যাব, সেখানে অনেক মজা হবে। আর শোনো, তুমি আগামীকালকে শাড়ি পরে খুব সুন্দর করে সাজুগুজো হয়ে যেতে হবে। বোঝো না, আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে। সেদিন শাড়ি পরা অবস্থায় আমাকে দারুণ লেগেছিল। আমি অনুষ্ঠানে যেতেই আমার স্বামীর কোম্পানির বস বারবার আমার দিকে তাকাচ্ছিল। আর কি যেন ভাবছিল। তার তাকানোতেই মনে হলো যেন অন্য কিছু রহস্য খুঁজে পাওয়া যাচ্ছে। যখন আমরা অনুষ্ঠান শেষে চলে আসব, তখন আমার স্বামী তার বসের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে দিল। তার বস আমার সাথে হ্যান্ডশেক করতে চাইল। আমি কি করব, আনুষ্ঠানিকতা বজায় রাখতে গিয়ে তার সাথে হ্যান্ডশেক করলাম। তারপর আমরা বাসায় চলে আসলাম। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন আমার স্বামী অফিস থেকে ফিরে আসলেন, এবং ফিরে আসার পর বুঝতে পারলাম তার মনটা খুব খারাপ। তাকে দেখে খুব চিন্তিত দেখাচ্ছিল। আমি বললাম, কি হয়েছে তোমার? আমি কি জানতে পারি? সে আমাকে উত্তর দিল, এসব তোমার জেনে লাভ নেই। কারণ তোমাকে বললেও কোনো কাজ হবে না। কারণ এটা আমার অফিসিয়াল প্রবলেম। তারপরেও আমি বললাম, প্লিজ মইনুল, আমাকে একবার বলেই দেখো না। যদি আমি তোমাকে কোনো না কোনো ভাবে হেল্প করতে পারি। আর যদি হেল্পও নাও করতে পারি, তাহলে তোমাকে তো পরামর্শ হলেও দিতে পারবো। তারপর আমার স্বামী রেগে গিয়ে বলল, সবই আমার কপাল। আমি 2 বছর কাজ করার পরেও কোম্পানিতে আমার প্রমোশন হয় না। আর অন্যজন 6 মাস কাজ করে তার প্রমোশন নিয়ে নিল। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? সবই আমার কপাল। আমি বললাম, শোনো মইনুল, চিন্তা করো না।
তোমারও একদিন প্রমোশন হবে। তোমার কলিগ হয়তো কাজ করেছে, সেই জন্যই তার প্রমোশন হয়েছে। আর তুমি হয়তো ভালো কাজ করতে পারো নাই, সেজন্য তোমার প্রমোশন হয় নাই। তারপর আমার স্বামী আমাকে বলল, মিমি, এটা তোমার ভুল ধারণা। আমি কাজ ঠিকই করি, কিন্তু আমার কাজের কোনো মূল্যায়ন পাইনি। এখানে অন্য ব্যাপার মিমি। তোমাকে যে আমি কি করে বোঝাই, আমি বুঝতেছি না। আমি বললাম, কি ব্যাপার, একটু খুলে বলো তো দেখি আমাকে। তারপর আমার স্বামী বলল, যদিও বিশ্বাসটা তোমাকে বলো আমার উচিত না, তারপরও আমি বাধ্য হয়ে তোমাকে বলছি। এখানে অন্যরকম রহস্য আছে। আমার কলিগের প্রমোশনের পিছনে অন্যরকম রহস্য রয়েছে। আমি বললাম, কি রহস্য, একটু খুলে বলো। তারপর সে বল, মিমি, যদিও বিষয়টা বলতে তোমার কাছে আমার লজ্জা করছে, কিন্তু তারপরও আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। আমার বস একটু অন্যরকম টাইপের মানুষ, মানে নারী লোভী। সেদিন বর্ষপূর্তি অনুষ্ঠানে আমার বস আমার কলিগের বুকে দেখেছিল। তারপর তার বুকে নিয়ে একদিন পার্টি করতে পেরেছিল, যার কারণে আমার কলিগের প্রমোশন হয়েছিল। আমি মইনুলের কথা শুনে তো হয়ে গেলাম। আর মনে মনে ভাবলাম, এটা কিভাবে সম্ভব, স্বামী ছাড়া অন্য কারো সাথে ভাবতেই ঘৃণা লাগতেছে। কিছুক্ষণ পর আমার স্বামী একটু নীরব থেকে বলল যে, মিমি, আগামী মাসে মনে হয় আমার চাকরিটা আর থাকবে না। আমি বললাম, কেন? তখন আমার স্বামী আমাকে বলল, মিমি, সেদিন বর্ষপূর্তি অনুষ্ঠানে আমার বস তোমাকে দেখেছিল। আর সেদিন থেকে সে তোমার প্রতি নজর দিয়ে রেখেছে। বস বলে দিয়েছে, যদি তোমাকে নিয়ে বস 4-5 রাতের জন্য পার্টি করতে না পারে, তাহলে আমার চাকরিটা শেষ। আর পদোন্নতি তো হবেই না। এখন এই জন্য মিমি আমি খুব চিন্তায় আছি। মিমি, চাকরিটা না থাকলে আমরা চলব কি করে? আমাদের স্বপ্ন তো আর পূরণ হবে না। স্বামীর এমন অবস্থা দেখে আমার উপর যেন মাথা ভেঙে পড়ল। আমি আমার স্বামীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তারপর আমি অনেকক্ষণ ভেবে আমার স্বামীকে বলতে লাগলাম, দেখো মইনুল, শুধু তোমার উপর ভিত্তি করে আমি আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে চলে এসেছি, শুধু তোমাকে খুশি খুশি করার জন্য। আর তুমি চাইলে তোমার জন্য আমি যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করব না। তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি তোমার বসের সাথে পার্টিতে যেতে রাজি আছি। আমার মুখ থেকে এমন কথা শুনে আমার স্বামীর চেহারা অনেকটা মলিন হয়ে গেল। আর মনে মনে ভাবতে লাগল, হায়রে পৃথিবী, প্রমোশনের জন্য চাকরি বাঁচাতে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে হচ্ছে। তারপরেও আমাকে এই কাজটা করতে হচ্ছে, কারণ চাকরিটা হারালে আমাদের চলাফেরা দায় হয়ে যাবে। তারপর আমার স্বামী আমাকে বলল, তুমি যদি চাও তাহলে আমার কোনো আপত্তি নেই, তারপরও তুমি একটু ভেবেচিন্তে আমাকে জানাও। যাই হোক, আমি সারা রাত মইনুলের কথাগুলো ভাবলাম। আর খুব ভাবার পরে মইনুলের কথায় রাজি হলাম। পরের দিন আমি মইনুলকে বললাম, আমি রাজি, তুমি তোমার বসের সাথে কথা বলে ডেট ফিক্স করো। মইনুল খুব খুশি হয়ে আমায় একটু আদর করে অফিসে গেল। রাতে অফিস থেকে ফিরে মইনুল বলল, কাল বিকেল 4টায় বস গাড়ি পাঠাবে। তুমি একটা ভালো ড্রেস পরে নিও। আর তোমায় বসের সাথে 5 দিন সময় দিতে হবে, কারণ বস তাই চাই। আর হ্যাঁ, মনে করে তুমি একটু পার্সোনালি ফ্রেশ হয়ে নিও। মনে রেখো, তুমি যত ভালোভাবে বসকে খুশি করতে পারবে, আমাদের ততই ভালো হবে। আমি বললাম, তুমি চিন্তা করো না, তোমার বসকে খুশি করে নিজের হাতে তোমার প্রমোশনের চিঠিটা নিয়ে আসব, সাথে আরও অনেক কিছু নিয়ে আসব। তুমি কোনো চিন্তা করো না। যথারীতি পরের দিন গাড়ি এলো। আমি একটা পাতলা শাড়ি পরে মেকআপ দিয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়িটা নিয়ে গেল বসের ফ্ল্যাটে, ফ্ল্যাট নম্বর 201। বস নিজে এসে দরজা খুলল। আমি একটা বিষাক্ত হাসি দিলাম আর উনিও হাসি দিয়ে বলল, আসুন। ফ্ল্যাটটা খুব সুন্দর, একটা চেয়ারে গিয়ে বসলাম। বস বললেন, আপনি জানেন আমি আপনার থেকে কি চাই? আমি বললাম, হ্যাঁ জানি, আমার সাথে আপনি 5 দিন একান্তে সময় পার করতে চান। বস বললেন, ঠিক, যদি এই 5 দিন আপনি আমায় খুশি করতে পারেন, তাহলে আমি আপনার স্বামী মইনুলের প্রমোশনের চিঠিটা এখানেই লিখে আপনাকে দিয়ে দেব। আমি খুশি হয়ে বললাম, আমি রাজি, মইনুলের প্রমোশনের জন্য আপনি যা বলবেন আমি তাই করব। এই 5 দিন আমি আপনার হয়ে গেলাম। আপনি আমাকে যা মন চায় তা করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নাই। তারপর আমি দেখলাম, বস আমার দিকে এমনভাবে চাহনি দিল, তা দেখেই আমার মনের ভিতর উতাল পাতল হতে শুরু হতে লাগল। কিছুক্ষণ পর সে আমাকে হাতে ইশারা করল, তার পাশে গিয়ে বসতে।
আমি তার পাশে গিয়ে বসলাম। তার পাশে আমি বসার সাথে সাথেই সে আমার সাথে এক ভিন্ন রকম আচরণ করতে শুরু করল। তার আচরণ দেখে তো আমি পুরোই অবাক। তারটা যে এত শক্তিশালী তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম। তার কাজ করার কি কৌশল! জানি না কত কাজ করার ফলে তার এত অভিজ্ঞতা হয়েছে। কি বলবো বন্ধুরা, প্রথম দিন আমি তার সাথে কাজ করার পর আমার মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছে। হালাই বিদেশিদের মতো আমাকে যে জাদু দেখাইছে। আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম। তবে একতা সত্য, সে 5 দিনে আমাকে যে সুখ দিয়েছিল, আমার স্বামী মনে হয় 2 বছরের সে আমাকে এত সুখ দিতে পারে নাই। যাই হোক বন্ধুরা, অবশেষে তার সাথে আমার 5 দিন কাজ করা সম্পূর্ণ হলে সে তখন খুশি হয়ে আমার স্বামীর প্রমোশন লেটারটি আমার হাতে ধরিয়ে দিলে এবং আমার কাজে খুশি হয়ে আমাকে সে কিছু টাকা বোনাস দিয়েছিল। এখন আমার স্বামী ওই কোম্পানির ম্যানেজার। আমরা এখন খুব সুখেই আছি। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। পরিশেষে বন্ধুরা আমি বলবো, বিপদে পড়লে মানুষকে অনেক কিছু করতে হয়, যা অনেক সময় মানুষের হিতাহিত জ্ঞানের বাইরে চলে যায়। কিছু কিছু ঘটনা মানুষের চিন্তা শক্তির বাইরে থাকলেও অনেক সময় তা সত্যই প্রমাণিত হয়। আমার ঘটনাটি ঠিক সেই রকমই একটি ঘটনা। তবে মানুষকে অবশ্যই বিপদে পড়লেও সাবধানতা অবলম্বন করা উচিত। নিজের অস্তিত্ব, নিজের ইজ্জত সম্মান কাউকে বিলিয়ে দেওয়া উচিত নয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।